ঢাকার আকাশে একটি প্রাণঘাতী যুদ্ধবিমান দুর্ঘটনা। এক তরুণ পাইলট প্রাণ হারালেন, সাথে কতগুলো তাজা প্রাণ। বিমানটি ছিল চীনের তৈরি চেংদু F7, যা আদতে সোভিয়েত ইউনিয়নের মিগ-21-এর কপি। প্রশ্ন একটাই, এখনও কেন বাংলাদেশ বিমানবাহিনী এমন পুরানো ত্রুটিপূর্ণ প্রযুক্তির উপর নির্ভর করছে? কেন? আজ আমরা জানব F7-এর বাস্তবতা, এর ঝুঁকি এবং এই মডেলের কারণে কেন শহরের ভিতরে এর ব্যবহার অত্যন্ত বিপজ্জনক তা জানার চেষ্টা করি। চলুন। পুরানো প্রযুক্তির ফাঁদ। F7 যুদ্ধবিমান হল সোভিয়েত মিগ-21-এর চীনা সংস্করণ, যা 1960-এর দশকের তৃতীয় প্রজন্মের ডিজাইন। মূলত এটি একটি লাইট ফাইটার ইন্টারসেপ্টর, যার ভূমিকা ছিল শত্রু বিমানকে বাধা দেওয়া এবং ধাওয়া করা, এবং হালকা শর্ট রেঞ্জ মিসাইল বহনেও সক্ষম। বাংলাদেশ বিমানবাহিনীতে F7 ব্যবহৃত হয় বেসিক ফাইটার ট্রেনিং, সীমিত এয়ার টু এয়ার যুদ্ধ, সামরিক মহড়ায় অংশগ্রহণে। যখন বাংলাদেশ 2013 সালে এই বিমানটি শেষ চালান বাংলাদেশে কিনছিল, ঠিক তখন বিশ্বের অন্যান্য দেশ উন্নত প্রজন্মের ফাইটার জেট কিনতে ব্যস্ত। এই বিমানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ডেল্টা শেপের দুইটি উইং। এর কারণে এটি সহজে ভারসাম্য হারায়। একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এটি আকাশে ভেসে থাকতে পারে না, দ্রুত নিচে পড়তে থাকে। অন্যান্য যুদ্ধবিমান যেমন F-16, Su-30 সমস্যার সময় কিছুটা সময় নিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু F7-এর পক্ষে তা প্রায় অসম্ভব। শহরের ভিতরে F7 উড্ডয়ন সরাসরি বিপদ। এটি একটি F7-এর মতো এক ইঞ্জিন নির্ভর যুদ্ধবিমান যদি শহরের আকাশে প্রশিক্ষণ নেয়, তাহলে তা হয়ে দাঁড়ায় স্রেফ একটি মিসাইলের মতো অনিয়ন্ত্রিত বিপদ। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এমন দুর্ঘটনা হলে শত শত প্রাণহানির সম্ভাবনা থাকে, যা কাল ঘটেছে। এই বিমানটি ভূপতিত হওয়ার গতিপথ খুব তীব্র, সরাসরি হয়, যা নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। এটা কোনো আধুনিক গ্লাইড ক্যাপাবল যুদ্ধবিমান নয়। ঘটনার সবচেয়ে দুঃখজনক বিষয়, নিহত পাইলট এই প্রথম একা স্লো ফ্লাইটে ছিলেন। আগে তিনি সবসময় একজন অভিজ্ঞ পাইলটের সাথে ফ্লাই করতেন। তিনি ঢাকা কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটি কুর্মিটোলা এয়ারবেস থেকে উড্ডয়ন করেছিলেন। প্রথম সলো ফ্লাইটেই এই প্রাণঘাতী দুর্ঘটনা। এটি বিমানবাহিনীর প্রশিক্ষণ কৌশল পরিকল্পনায় বিপজ্জনক দুর্বলতার পরিচয় দেয়। এমন পুরানো ও ঝুঁকিপূর্ণ একটি প্ল্যাটফর্মে প্রথম সলো ফ্লাইট, তাও আবার ঢাকার মতো এলাকায়, এটি গাফিলতি নয়, এটি একটি অপরাধ। শহরের ভিতরে এয়ারবেস যৌক্তিক দাবি নাকি আত্মঘাতী? চলুন এই বিষয়টাতে জানি। একদিকে নিরাপত্তা, অন্যদিকে ঝুঁকি। শহরের ভেতরে এয়ারবেস থাকা মানে দ্রুত সাড়া দেওয়া সম্ভব, যে কোনো রেসপন্স দেওয়া সম্ভব কোনো শত্রুর অ্যাটাকে। শহর রক্ষা করা সহজ এবং জ্বালানি খরচ কমবে, মূল শহরকে সুরক্ষা দিতে পারবে সহজে। কিন্তু সেই সুবিধা কি F7-এর মতো বিমানের প্রশিক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ? বিশ্বে কিছু শহরের ভিতরেও মিলিটারি এয়ারবেস রয়েছে, যেমন পাকিস্তানের ইসলামাবাদে, তেহরানে, মস্কোতে, ইস্তাম্বুল, এস্কিশেহিরে, কায়রো, তেল আবিব, যেটা পরে সরিয়ে নেওয়া হয় তেল আবিব থেকে আত্মসুরক্ষার জন্য। তবে এসব শহরের অবস্থানগত পরিকল্পনা, ঘনবসতিপূর্ণ নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থাপনা আমাদের তুলনায় অনেক অনেক গুণ বেশি। ঢাকার যেই সব সিস্টেম নেই, তা হলো এমার্জেন্সি ডিভিশন জোন, না বাফার করিডোর, না অটোমেটেড ক্র্যাশ অ্যালার্ট। পৃথিবীর যে দেশগুলির কথা বললাম, সেগুলির এয়ারবেসগুলি শহর থেকে কমপক্ষে 20 কিলো দূরে অবস্থিত। অনেকেই বলেছেন সোলো ফ্লাইট শহরের মধ্যেই হতে হবে। এই দাবি কতটা যৌক্তিক আসুন দেখি। বলা যায় শহরের মধ্যে এয়ারবেস থাকলে জরুরি মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এটা আংশিক সত্যি, কিন্তু আধুনিক যুদ্ধবিমান মাত্র 5 থেকে 7 মিনিটে 100 কিলোমিটার দূরে যে কোনো শহরে পৌঁছাতে পারে। বিশ্ব ঐতিহাসিকভাবে কোনো ফ্লাইট লেফটেন্যান্ট বা সামরিক পাইলটের প্রথম সলো ফ্লাইট কোনো ঘনবসতিপূর্ণ শহরের ভিতরে ডেন্স আরবান এরিয়া থেকে পরিচালিত হওয়ার নজির নেই। অবশ্যই একটা নিষিদ্ধ ও বিপজ্জনক সিদ্ধান্ত এটি। সাধারণত সেনাবাহিনী ও বেসামরিক বিমান প্রশিক্ষণগুলো নিরাপদ, নিয়ন্ত্রণযোগ্য এবং মানুষের চলাচল কম এমন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। তবে এর বিপরীতে একটি বিরল দুর্ঘটনা ঘটেছিল 1956 সালের নেদারল্যান্ডসের অ্যান্ডহোভেনে। সেখানে একজন নতুন কর্মরত লকহেড T-33 জেট বিমানের পাইলট তার প্রথম সলো ফ্লাইটে নিজ বাসার উপর দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ক্র্যাশ করে, যার ফলে মানবিক ক্ষতি ও সম্পত্তি ধ্বংস হয়। ওই সলো ফ্লাইটটি একেবারেই নিষিদ্ধ নির্দেশনার বিরুদ্ধে গিয়ে হয়েছিল। অন্যান্য দেশের তথ্য ও বিশ্লেষকদের মন্তব্য চলুন দেখি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিমান প্রশিক্ষণে প্রশিক্ষণাধীন পাইলটদের সলো ফ্লাইট সাধারণভাবে ট্রেনিং এয়ারফিল্ড বা প্রশিক্ষণ ঘাঁটির রিমোট অংশ থেকে শুরু হয়, যেমন ইরাকি বেজে। চেসনা 172-তে প্রথম সলো ফ্লাইট কিরকুক রিজিওনাল এয়ার বেজে হয়েছে, সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর থেকে অনেক দূরে। মার্কিন বেসামরিক শিক্ষার্থীরা সাধারণত বেসামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে, যেমন পুয়েবলো মেমোরিয়াল এয়ারপোর্ট নির্ধারিত রানওয়ে দিয়ে প্রথম ফ্লাইট করে থাকে। বিশ্লেষকরা বলেন শহরের ভিতরেই সলো ফ্লাইট হলে অপটিমাইজ নিরাপত্তা বজায় রাখা ঠেকায়। বিমান প্রযুক্তিগত ব্যর্থতা, পাইলটের অভিজ্ঞতা সীমিত থাকা ইত্যাদি ঝুঁকি বেড়ে যায়। তাই নিয়মিতভাবে ব্যবস্থিত এবং জনহীন প্রশিক্ষণ এলাকায় সলো ফ্লাইট করা হয়। ফলে এমন পুরনো ঝুঁকিপূর্ণ বিমানের সলো ফ্লাইট ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে করাটাই যুক্তিহীন, আত্মঘাতী একটি সিদ্ধান্ত।
এর ফলে যেমন সাধারণ মানুষের নিরাপত্তা হুমকিতে পড়ে, তেমনি তরুণ পাইলটদের জীবন নিয়ে খেলতে হয়। চলুন জানি F-7 বৈশ্বিক দুর্ঘটনার চিত্র। বিশ্বজুড়ে F-7 MiG-21 ভিত্তিক বিমান বহু দুর্ঘটনার শিকার হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত কমপক্ষে 4টি বড় দুর্ঘটনা ঘটেছে এ নিয়ে, যার কয়েকটি প্রাণঘাতী। ভারত, নাইজেরিয়া, তানজানিয়া, চীন, মিশর সহ অনেক দেশ ইতোমধ্যে F-7 ও MiG-21 অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানগুলিকে অনেকে এখন ফ্লাইং কফিন বা উড়ন্ত কফিন বলেও ডাকে। তবে কেন আজ F-7? কেন তার বিকল্প আসে না? বাংলাদেশ বহুবার বিভিন্ন দেশের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাব পেয়েছে। চীন নিজেই J-10C, FTC-2000G কিংবা JL-10 অফার করেছিল। ইউরোফাইটার টাইফুন ও ডাসাল্ট রাফায়েলের মতো বিমানের চুক্তিও আগায় না। কিন্তু আজও আমরা 50 বছরের পুরানো F-7 উপর নির্ভর করছি, নিরাপত্তার নামে জনজীবনের ঝুঁকি নিয়ে। F-7 যন্ত্রাংশ দুর্লভ, প্রযুক্তি পুরানো, প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ, তবু কেন কালক্ষেপণ? এর উত্তর দিতে হবে আমাদের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের। আজকের ট্র্যাজেডির শিক্ষা, আজকের এই দুর্ঘটনা শুধু এতগুলো প্রাণ হারানো নয়, এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, ভুল সিদ্ধান্ত, দুর্বল অবকাঠামোর নগ্ন প্রতিচ্ছবি। প্রশ্ন থাকবেই, কেন এত পুরানো বিমান দিয়ে ঢাকার মতো শহরে প্রশিক্ষণ চালাতে হবে? কেন নতুন নিরাপদ প্রযুক্তি আসছে না? শহরের ভিতর সলো ট্রেনিং চালানোর যৌক্তিকতা কোথায়? আর কত প্রাণ গেলে আমরা জেগে উঠব? সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেয়ার, জীবনের চেয়ে বড় কিছু আর নয়। সর্বশেষে বলবো, নিহত ছাত্রছাত্রী ও পাইলটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত শেফা দান করুক। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না।